জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে খলিলুর রহমান ওরফে রজার খলিল বিজয়ী হয়েছেন। ৯৯ ভোটে তিনি জিতেছেন, আর যিনি পরাজিত হয়েছেন তিনি পেয়েছেন ৯১ ভোট। সাইপ্রাসের প্রার্থী হেরে গিয়েছেন। বোঝাই যাচ্ছে মার্কিন লবিটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ এই প্রথম এই পদটি পেল তা নয়। রজার খলিলের আগে এরশাদ সরকারের আমলে হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে বিজয় লাভ করেছিলেন। প্রশ্ন হলো, বাংলাদেশের অর্জনটা এতে কি হলো? এই মুহূর্তে সরকার সমর্থকরা উৎসবে মেতে উঠবেন, সামাজিক মাধ্যমে বিজয়ের ঢেউ তুলবেন। তারেক রহমানের সরকার এটাকে তাদের কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করবে। কিন্তু আবেগের এই জোয়ার একটু থামলে যে কঠিন প্রশ্নটি সামনে আসবে সেটি অত্যন্ত কঠিন এবং অস্বস্তিকর। ১৯৮৬ সালে এরশাদের আমলে হুমায়ুন রশিদ চৌধুরী ঠিক এই পদটি পেয়েছিলেন। তখনও আমাদের বলা হয়েছিল বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বিশ্ব আমাদের সম্মানের চোখে দেখবে। সেই একই হুমায়ুন রশিদ চৌধুরী পরবর্তীতে দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারান। তখনকার সেই অর্জনের ফলে বাংলাদেশের মানুষের একটি দিনও ভালো কেটেছিল কিনা সেই উত্তর ইতিহাস দিয়ে দিয়েছে। ৪ দশক পর ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করছে, শুধু চরিত্রের নাম বদলেছে, দৃশ্যপট একই। ভোটের হিসাবটা একটু ভালো করে বিশ্লেষণ করুন। ১৯০টি দেশ ভোট দিয়েছে। জয়ের জন্য প্রয়োজন ছিল ৯৬টি ভোট। রজার খলিল পেয়েছেন ৯৯টি। মাত্র ৩টি ভোটের ব্যবধানে জয়। এই সংখ্যাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশ্বের ৯১টি দেশ সরাসরি বলে দিয়েছে তারা বাংলাদেশের এই প্রার্থীকে চায় না। এটা কোনো বিশাল কূটনৈতিক বিজয় নয়, এটা অতি কষ্টে পেরোনো একটি গণ্ডি। আর এই গণ্ডি কিভাবে পেরোনো গেছে? মার্কিন লবির জোরে। অর্থাৎ এই জয় বাংলাদেশের কূটনৈতিক শক্তির স্বীকৃতি নয়, এটা ওয়াশিংটনের ইচ্ছার বাস্তবায়ন। আর এই বিষয়টিও আরো গভীরভাবে বুঝতে হবে আমাদের। রজার খলিল অর্থাৎ খলিলুর রহমান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রজার নামে পরিচিত, তিনি সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন, সেই দেশে সরকারি চাকরি করেছেন, ১৩রও বেশি আত্মীয় তার রয়েছে সেখানে। এই ব্যক্তিকে কেন আমেরিকা এই পদে বসাতে চেয়েছিল? এশিয়া প্যাসিফিক অঞ্চলে, বিশেষত দক্ষিণ এশিয়ায় আগামী কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক এজেন্ডা অত্যন্ত সক্রিয় থাকবে। ভারত চীন দ্বন্দ্ব, মিয়ানমারের অস্থিরতা, আসিয়ানের ভেতর মার্কিন প্রভাব বিস্তারের চেষ্টা, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, এই সব কিছু মিলিয়ে এই অঞ্চলে একজন বিশ্বস্ত মানুষকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বসানো ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে অপরিহার্য ছিল। রজার খলিল সেই বিশ্বস্ত মানুষ। তিনি আমেরিকার এতটাই বিশ্বস্ত যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েও তাদের মাথার উপর রজারকে বসিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এখন তাকে জাতিসংঘের মঞ্চে বসানো হলো। এই বিশ্বস্ততার মাসুল দিচ্ছে বাংলাদেশ। এবার আসি সবচেয়ে জরুরি এবং বিস্ময়কর প্রশ্নে। খলিলুর রহমান গত ৪ মাস ধরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। এই ৪ মাসে তিনি মূলত কি করেছেন? জাতিসংঘের সভাপতি পদের জন্য লবিং করেছেন, দেশে দেশে ঘুরেছেন ভোট সংগ্রহের জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকৃত কাজ রোহিঙ্গা সংকট, ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত, অর্থনৈতিক কূটনীতি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেছনে পড়ে রয়েছে। এই ব্যক্তিকে নিজের সাবেক এক সহকর্মী বলেছিলেন তিনি প্রথম শ্রেণীর ধান্দাবাজ এবং নিজের আখের গোছানোর জন্য যা করা প্রয়োজন সবই করবেন। গত ৪ মাসের কর্মকাণ্ড সেই মূল্যায়নকেই সত্যি বলে প্রমাণ করছে। এখন আরো বড় সংকট শুরু হবে। তিনি ঘোষণা দিয়েছিলেন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, ১ বছরের জন্য ছুটিতে যাবেন। নির্বাচনে তিনি জিতেছেন, এখন সেই ছুটি নিশ্চিত হয়ে গেল। এই নজিরবিহীন সিদ্ধান্তটি একটু ভেবে দেখুন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হবে এমন একজন মন্ত্রীর নামে, যিনি আসলে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনে বসে পূর্ণকালীন ভিন্ন একটি পদ সামলাচ্ছেন। ১ বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কে দেখভাল করবে, কে সিদ্ধান্ত নেবে, কে দায় নেবে? এর কোনো স্পষ্ট উত্তর নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিজেরাই এই ব্যবস্থায় বিস্মিত, কারণ এই ধরনের কোনো নজির বাংলাদেশের ইতিহাসে নেই। এই পুরো ব্যবস্থায় খরচ কার? বাংলাদেশের, আপনার, আমার, বাংলাদেশের সাধারণ মানুষের। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে কোনো বেতন ভাতা জাতিসংঘ দেয় না। নিউ ইয়র্কে অফিস, কর্মী, যাতায়াত, আবাসন সমস্ত ব্যয় বহন করতে হবে বাংলাদেশকে। দেশ থেকে কর্মকর্তারা যাবেন রজার খলিলের অস্থায়ী সচিবালয়ে, তাদের খরচও দেবে বাংলাদেশ।
1986 সালে হুমায়ুন রশিদ চৌধুরীর সময় ঠিক এই ব্যবস্থাই হয়েছিল। বাংলাদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় একজন ব্যক্তির আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি হয়েছিল। এবারও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। এই পদের বাস্তব গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি চলুন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মূলত একটি আলংকারিক পদ। তিনি সভা পরিচালনা করেন, আলোচ্য সূচির সমন্বয় করেন, সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ হলে মধ্যস্থতা করেন, বিশ্ব মঞ্চে জাতিসংঘের মুখপাত্র হিসেবে কাজ করেন। এই পদে থেকে তিনি নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত বদলাতে পারবেন না, রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো বাধ্যবাধকতা তৈরি করতে পারবেন না, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান পাল্টে দিতে পারবেন না। বলা হচ্ছে এই পদটি প্রতীকী মর্যাদার, কিন্তু সেই প্রতীকী মর্যাদার জন্য একটি দরিদ্র দেশ কতটুকু সম্পদ ঢালবে সেটাই আসল প্রশ্ন। অবৈধ ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এই যে জার্নিটা বলে দিচ্ছে যে রজার খলিল কোনো একটি সরকারের মানুষ নন, তিনি একটি ব্যবস্থার মানুষ। সেই ব্যবস্থা যা বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও বদলায় না, কারণ এটি ওয়াশিংটনের অনুমোদিত ব্যবস্থা। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের সরকার এই সুতোয় বাধা পড়ে আছে এবং রজার খলিলই সেই সুতোর অন্য প্রান্ত ধরে আছেন। এবার বিএনপির রাজনৈতিক অবস্থানের দিকটা আমরা দেখি। ইউনূসের আমলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি দাবি করেছিলেন বিদেশি নাগরিক হওয়ায় খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরাতে হবে। সেই দাবি কোথায় গেল? আজ সেই একই মানুষ তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের হাততালিতে জাতিসংঘের সভাপতি হলেন। হুমায়ুন কবিরের মতো অভিজ্ঞ কূটনীতিকেরা বিএনপির ঝোলাতে থাকলেও একজন রজার খলিলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় কেন বসাতে হলো বলুন তো? কারণ এটা বিএনপির সিদ্ধান্ত নয়, এটা ওয়াশিংটনের নির্দেশ। আর তারেক রহমান সেই নির্দেশ মেনে নিয়েছেন, সেই নির্দেশ মেনে দেশে এসেছেন, তার বিরুদ্ধে থাকা সকল মামলা তোলা হয়েছে সেই নির্দেশে। এই জায়গাতেই নতুন সরকারের সার্বভৌমত্বের প্রশ্নটি স্থায়ীভাবে তীক্ষ্ণভাবে প্রশ্নবিদ্ধ। এই বিজয়ের আরো একটি ভয়ানক দিক আছে। আন্তর্জাতিক গণমাধ্যম এখন নতুন জাতিসংঘ সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়ে অনুসন্ধান করা শুরু করবে। তখন কি বেরিয়ে আসবে জানেন? 2001 সালে ঢাকায় একজন বিবাহিত নারী সরকারি কর্মকর্তার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক, সেই নারীকে নিউ ইয়র্কে বদলির ব্যবস্থা করার চেষ্টা এবং সেই ঘটনার জেরে সেই নারীর স্বামীর গুলিতে নিহত এবং স্বামীর আত্মহত্যা। এই চাঞ্চল্যকর ইতিহাস যদি নিউ ইয়র্ক টাইমস বা বিবিসির পাতায় আসে, সেদিন কি বলা হবে? যে এটা বাংলাদেশের লজ্জা নয়, এটা একজন ব্যক্তির লজ্জা। কিন্তু তখন তো অনেক দেরি হয়ে যাবে, কারণ তিনি সেদিন জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের পরিচয় নিয়েই বসে থাকবেন। তার কেলেঙ্কারি মানে বাংলাদেশের কেলেঙ্কারি। আর এই ঝুঁকিটা তারেক রহমানের সরকার কতটুকু ভেবে দেখেছে সেটা নিয়ে সন্দেহ করছি না, ভেবে দেখেছে নিশ্চয়ই। এই পুরো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আরো বড় একটি ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। রাশিয়া, চীন, ভারত এবং ইরানের কৌশলগত জোট ক্রমশ শক্তিশালী হচ্ছে। রজার খলিলের এই জয় বাংলাদেশকে বিশ্বের কাছে স্পষ্টভাবে মার্কিন শিবিরের অংশ হিসেবে চিহ্নিত করে দিচ্ছে। ভারতের সঙ্গে ইতিমধ্যে যে টানাপোড়েন চলছে তা আরো জটিল হবে। মিয়ানমার পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান সম্ভব নয়। অথচ রজার খলিলের মার্কিন পরিচয় সেই সম্পর্ককে আরো দূরে ঠেলে দেবে। বাংলাদেশের ভারসাম্যের কূটনীতি এখন আরো কঠিন হয়ে পড়বে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় তখনই যখন দেশের মানুষের জীবন উজ্জ্বল হয়। 18 কোটি মানুষের এই দেশে 4 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তারা চালের দাম জানতে চায়, বিদ্যুতের বিল জানতে চায়, হঠাৎ করে তেলের দাম বাড়লো কেন সেটা জানতে চায়, সন্তানের চাকরির সুযোগ জানতে চায়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ তাদের জন্য কি নিয়ে আসবে বলেন? একেবারে কিছুই না, বরং তাদের করের টাকা যাবে নিউ ইয়র্কে রজার খলিলের অস্থায়ী দরবার সাজাতে। তারেক রহমানের সরকার আজ উৎসব করছে, কিন্তু একটি নির্মম প্রশ্ন আমাদের সামনে তুলে দিচ্ছে। এই জয় কার ছিল, বাংলাদেশের মানুষের নাকি রজার খলিলের ব্যক্তিগত ক্যারিয়ারের? এই প্রশ্নের উত্তর দিতে বেশি সময় লাগবে না, কারণ রাষ্ট্র যদি সত্যি সবচেয়ে বড় হয় তাহলে রাষ্ট্রের স্বার্থই হবে সর্বোচ্চ বিবেচ্য। কিন্তু যখন একজন ব্যক্তির আখের গোছানোর জন্য দেশের কূটনীতি, দেশের সম্পদ, দেশের মর্যাদাকে বাজি রাখা হয়, তখন বুঝতে হবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। আর এই পার্থক্যটাই নির্ধারণ করে একটি সরকার আসলে কার সরকার, কে তাদেরকে বসিয়েছে,
আর কার পারপাস সার্ভ করছে। ভালো থাকবেন সবাই।